নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপ্না। শুরু করছি আজকের প্রাইম টাইম। আর প্রাইম টাইমে প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, বাংলাকে এবার বাংলাদেশি ভাষার উল্লেখ, দিল্লি পুলিশের চিঠিতে উল্লেখ, আর এই নিয়েই প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বাংলাদেশি ভাষা উল্লেখ, দিল্লি পুলিশের চিঠিতে উল্লেখ, প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র কোনো কেরানির ভুল নয়, এটা পরিকল্পিতভাবে বাংলাকে অপমান, আমাদের সংস্কৃতির পরিচয়কে ক্ষুণ্ণ করার চেষ্টা। পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে তুলনা বিজেপির আরেকটি পরিকল্পিত প্রচেষ্টা। এই ভাষায় এখনো দুটো রাষ্ট্রের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা। আমাদের দেশের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা। ওরা যেটা করছেন বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, আমি একটা কথা কুণাল যেটা রাজনৈতিকভাবে বলেছেন আমি সেটাকে সম্পূর্ণ সমর্থন করে আমি একটা অন্য প্রসঙ্গ বলি। সেটা হচ্ছে যে যখন দেশভাগ হয়, যে দেশভাগের স্মৃতি, এনআরসি, অনুপ্রবেশকারী, শরণার্থী এই রাজনীতির পরিসরে রোজ এখন উঠে আসে, সেই সময় পাকিস্তানের রাষ্ট্রভাষা দাবি করা হয় উর্দু। এখন ঘটনা হচ্ছে যে পাকিস্তানের যিনি উদ্গাতা মোহাম্মদ আলী জিন্না, তিনি নিজে উর্দু জানতেন না, তিনি মূলত ইংরেজি ভাষায় কথা বলতেন। আর যেটা জানতেন মাতৃভাষা তার ছিল গুজরাটি, তিনি গুজরাটি ভাষায় কথা বলতেন। আর যার ভাঙা ভাঙা বলতে পারতেন হিন্দি। পাকিস্তান তৈরি হওয়ার পর দেখা গেল তার বেশিরভাগ নেতারাই উর্দু জানেন না, এবং তাদের নেতারা বেশিরভাগ এখনও দেখবেন যে যুদ্ধের সময় বা কোনো দেশের যখন কোনো বিবাদ ঘটে, এই পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূলত তাদের যে পাঞ্জাব প্রভিন্স, সেই লোকেরাই প্রধানমন্ত্রী হন, মিলিটারি সামরিক শাসক হন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেন। তাদের প্রত্যেকের ভাষা হচ্ছে হিন্দি। হিন্দি ভাষায় তারা কথা বলেন। তাহলে আমি কি বলবো, দিল্লিতে এখন যারা হিন্দি ভাষায় কথা বলছেন তারা পাকিস্তানি? এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এবং দিল্লি পুলিশের চিঠিতে যে বাংলাদেশি ভাষা উল্লেখ, কি উল্লেখ করা হয়েছে? প্রিয়াঙ্কা, দেখো, বিগত কয়েকদিন ধরেই তুমি জানো যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের উপর কোনো রকম ভাবে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠছে, এবং সেখানে দেখা যায় এবার যে দিল্লি পুলিশের তরফ থেকে যে সরকারি চিঠি, সেই চিঠিতে সরাসরি বাংলাকে বাংলাদেশি ভাষা হিসাবে কিন্তু উল্লেখ করা হয়েছে, এবং সেই বিষয় নিয়ে কিন্তু সরাসরি চিঠিটাকে সোশ্যাল মিডিয়ায় সামনে এনে সরব হতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড কে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে স্পষ্টত লিখলেন যে এটি শুধুমাত্র কোনো কেরানির ভুল নয়, এটা পরিকল্পিতভাবে বাংলাকে অপমান করা হচ্ছে এবং আমাদের সংস্কৃতির পরিচয়কে কিন্তু ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে, এবং সংকীর্ণ রাজনৈতিক প্রচার এটা বলা যেতে পারে। কারণ পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে তুলনা করার বিজেপির তরফ থেকে একটি পরিকল্পিত প্রচেষ্টা, এমনটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সরাসরি অভিযোগ। শুধু তাই নয়, সংবিধানের 343 অনুচ্ছেদ এবং 8ম তফসিলের সরাসরি লঙ্ঘন করা হচ্ছে বলেও তিনি জানান, এবং সরাসরি বাংলাদেশি যে কোনো রকম ভাষা নয়, বাংলাকে বিদেশি ভাষা বলা কেবল অপমান নয়, এটা আমাদের পরিচয়, সংস্কৃতি এবং সত্তার উপর আক্রমণ করা, এমনটাই কিন্তু বলা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। এবং পাশাপাশি তিনি যে তদন্তকারী আধিকারিক অমিত দত্ত, তার অবিলম্বে যাতে তাকে বরখাস্ত করা হয় সেই দাবি যেমন জানালেন। পাশাপাশি দিল্লি পুলিশ এবং বিজেপি এবং অমিত শাহের নেতৃত্বে যে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে সেই তার তরফ থেকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে যাতে জনসমক্ষে তারা ক্ষমা চান সেই বিষয়ে কিন্তু তিনি দাবি তুললেন, এবং সেই পুরো বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সরব হওয়া হয়েছেন নেতৃত্বরা, এবং সরাসরি তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যেমন এই ক্ষমা স্বীকার চাইছেন জনসমক্ষে, এবং পাশাপাশি যে তদন্তকারী অফিসার অমিত দত্ত তাকেও কিন্তু বরখাস্ত করার দাবি করা হচ্ছে, এবং যেখানে বারে বারে এই ভুলটা কেন হবে, এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে, এই কথাও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। এবং চিঠিতে তুমি দেখতে পাবে, চিঠিতে কিন্তু সরাসরি
লেখা রয়েছে এবং সেখানে স্পষ্টভাবে কিন্তু বলা রয়েছে বাংলাদেশি ভাষা, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, এই শব্দ বন্ধনী কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে এবং সেই শব্দ বন্ধনী ঘিরেই কিন্তু যত বিতর্কের সূত্রপাত। এবং এটা কেন করা হবে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বিগত বেশ কিছুদিন ধরে বাঙালিদের উপর যেভাবে ফের ভিন রাজ্যে আটক, ফের ভিন রাজ্যে গ্রেফতার বাংলার পরিযায়ী শ্রমিক। এবার মুম্বাই থেকে গ্রেফতার করা হলো বিষ্ণুপুরের এক পরিযায়ী শ্রমিককে। মুম্বাই থেকে গ্রেফতার করা হলো বিষ্ণুপুরের এক পরিযায়ী শ্রমিককে। বাংলা বলায় মহারাষ্ট্রে গ্রেফতারের অভিযোগ। বাংলাদেশি সন্দেহে গ্রেফতার বাবাই সর্দার। দুশ্চিন্তায় পরিযায়ী শ্রমিকের পরিবার। জানতে পেরে ফেরাতে উদ্যোগী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুম্বাই রওনা। শ্রমিককে ফেরাতে মুম্বাই যাচ্ছেন 4 সদস্যের প্রতিনিধি দল। আপনারা জানেন এর আগেও বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার যে অভিযোগ, সেই অভিযোগ সামনে এসেছে। এবার মুম্বাই থেকে গ্রেফতার করা হলো বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিককে। বাবাই সর্দারের পরিবার তারা ঠিক কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। ওর থেকে তারপরে জানতে পারলাম যে আমাদের ছেলে আটকানো আছে বাঙালি, মানে বাংলা কথা বলার জন্যে আটকানো। সেটা কতদিন আগে? হ্যাঁ, কালকে রে। কোথায় কিছু জানতে পারলেন? ওটা ওই ফোনে থেকে ইউটিউবে দেখেছেন। 106 জন ছিল, তার মধ্যে লাইনে ছিল, লিস্টে ছিল 106 জন। 106 জন ছিল, তার মধ্যে আমার ছেলে ছিল। তা আপনাকে মুম্বাই পুলিশ থেকে কোনো রকম যোগাযোগ করা হয়নি? না। কবে কাজে গেছে আমার ছেলে 1 মাস হয়ে গেছে কাজে গেছে। কি কাজ করতো? ওই সিকিউরিটি গার্ডের কাজ। কতদিন ধরে কাজ করতো না? হ্যাঁ, ওখানে 3 বছর ধরে কাজ করতো। তার ভিতরে মাঝে সাঝে আসতো, আবার চলে যেত। লাস্ট কবে কথা হয়েছিল? লাস্ট শুক্রবারে। মানে চাইছি যে আমার ছেলেকে বাবুরা যেন নিয়ে এসে আমাদের কাছে দিয়ে দেয়। দিন করে থাকতো এখানে, যখন এলে 2 সপ্তাহ, কোনো সময় হচ্ছে দেখা যাচ্ছে 10 দিন, এরকম টাইম কাইটেও চলে যেত। এবং আমি গত পরশু দিনকে আমি একটা খবর পেলাম যে আমার শাশুড়ির কাছে আমার ছেলে থাকতো। আমার শাশুড়িকে কোনো এক ব্যক্তি, মানে মাঝখালি শৈলেনবাবুর স্ত্রী, উনি আমার শাশুড়িকে বলে যে দিদি তোমার নাতির কোনো খবর পাচ্ছ? বলছে আমার নাতি তো ভালো আছে, শুক্রবার ফোন করেছে, আমার জামাই মেয়ে কথা বলেছে। বলছে না, আমি জুলপেয়াতে মোড়ে শুনলাম যে তোমার নাতির খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় তৃণমূল বিধায়ক তিনি বাবাই সর্দারের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তারপরে তিনি ঠিক কি বলেছেন শোনাবো। শুক্রবারে কথা বলেছিল, তারপরে 1 সপ্তাহ দেখতে পাচ্ছি তাদের সঙ্গে আর ফোনে যোগাযোগ নেই। এবং ওর ভাই রাজু সর্দার কিছুদিন আগে ভাইয়ের কাছে টাকা চেয়েছিল, সে দুবারে 10,000 টাকা পাঠিয়েছিল তার অ্যাকাউন্টে। পাঠিয়ে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা তাদের পাঠিয়েছি। 7:05 ইন্ডিগো তারা যাচ্ছে এবং আগামীকাল সকালে বিষ্ণুপুর থানার একজন ইন্সপেক্টর সেখানে যাবে। তার লোকেশন, কোন জায়গায় কী পজিশন, সেগুলো দেখে নিয়ে যাতে আমরা উদ্ধার করতে পারি সেই চেষ্টা হবে। আর কোনোভাবে যদি কোনো অসুবিধা করার চেষ্টা করে যদি মহারাষ্ট্র বা বোম্বে পুলিশ, তাহলে আমাদের মাননীয় সাংসদ তিনি বলেছেন তিনি নিজে এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। ওখানে তো গেলে কোনো শ্রমিক বলছেন না তারা নিগৃহীত হচ্ছেন। যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা গেছে এবং বিভিন্ন সময় পুলিশ দেখেছে যে এখান থেকে বাংলাদেশিরা ফেক আধার কার্ড নিয়ে যাচ্ছে, পুলিশ শুধুমাত্র তাদেরই গ্রেপ্তার করছে বা তাদেরই ডিটেক্ট করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিচ্ছে। এখন তারা যাতে ভিড়ের হাওয়ায় মিশে না যায় সেটাও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের দেখা দরকার। এবার যে খবরের দিকে নজর রাখবো, আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন এবং এই বৈঠক হবে ভার্চুয়াল বৈঠক। যেহেতু সংসদে বাদল অধিবেশন চলছে সেই কারণেই কিন্তু ভার্চুয়াল বৈঠক হবে এবং এই ভার্চুয়াল
থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে একাধিক ইস্যু নিয়ে আলোচনা, নির্বাচন কমিশনের দফতর ঘেরাও কর্মসূচি যেমন রয়েছে এবং এই কর্মসূচিতে তৃণমূল সাংসদদের ভূমিকা ঠিক কি হবে সেই বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে কি পদক্ষেপ নেবে, এসআইআর নিয়ে কিভাবে এগোবে তৃণমূল সাংসদরা বৈঠকে, সেই সমস্ত বিষয় অর্থাৎ একাধিক ইস্যু নিয়ে কিন্তু আলোচনা হবে, এমনটাই তৃণমূল সূত্রের খবর। আগামীকাল দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতার। সংসদে বাদল অধিবেশন থাকায় দিল্লিতে যেহেতু এই মুহূর্তে রয়েছে সাংসদরা, সেই কারণে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল নেত্রী এবং এই ভার্চুয়াল বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে একাধিক ইস্যু নিয়ে আলোচনা, নির্বাচন কমিশনের দফতর ঘেরাও কর্মসূচি যেমন রয়েছে এবং এই কর্মসূচিতে কিভাবে তৃণমূল সাংসদদের ভূমিকা কি হবে সেই বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে কিভাবে তৃণমূল এগোবে সেই বিষয় নিয়ে যেমন আলোচনা হবে এবং এসআইআর নিয়ে কিভাবে এগোবে তৃণমূল সাংসদরা বৈঠকে, সেই সকল বিষয় নিয়ে আলোচনা হবে, এমনটাই তৃণমূল সূত্রের খবর। আপনারা জানেন যে বাংলাদেশি মডেল শান্তা পালকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছিল। এই শান্তা পালের আরো কীর্তি ফাঁস, পরিচয় গোপন করে থানায় প্রতারণার অভিযোগ। বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ। গলফ্রেন্ড থানা এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনির বাসিন্দা। অভিযোগপত্রে পরিচয় দিয়েছিলেন শান্তা পাল। নিউ আলিপুরে ফ্ল্যাটের অন্দরসজ্জায় প্রতারিত, 7 লক্ষ টাকার প্রতারণার শিকার হন বলে অভিযোগ। অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এই বাংলাদেশি মডেল শান্তা পালকে এবং এই শান্তা পালের একের পর এক তথ্য, একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে পরিচয় গোপন করে থানায় প্রতারণার অভিযোগ করেছিলেন এই শান্তা পাল। বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেছিলেন এবং গলফগ্রিন থানা এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনির বাসিন্দা। অভিযোগপত্রে পরিচয় দিয়েছিলেন এই শান্তা পাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, এনআরসি আতঙ্কে এক বৃদ্ধ তিনি আত্মহত্যা করেছেন এমনটাই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রিজেন্ট পার্ক এলাকায়। ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম দিলীপ কুমার সাহা। 1972 সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন এনআরসির জন্য। বাংলাদেশে ফেরত যাওয়ার আতঙ্ক এবং আতঙ্কে ছিলেন এই দিলীপ কুমার সাহা, এমনটাই কিন্তু পরিবারের দাবি। এনআরসি আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ রিজেন্ট পার্ক এলাকায়। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম দিলীপ কুমার সাহা। 1972 সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং কিছুদিন ধরে এনআরসির জন্য বাংলাদেশে তাকে ফেরত দেওয়া হবে এমনটাই কিন্তু দাবি করেছে পরিবার এবং এই বিষয়ে পরিবার ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এনআরসি করে উনি বাংলাদেশে, তার জন্য উনি আজকে এই শেষ হয়ে গেল। উনি চারিদিকে সব দেখে, খবর টবর সব দেখে আজকে আমার এই পরিস্থিতিটা হয়ে গেল। আপনারা এর জন্য আপনারা সবার কাছে যাতে এরকম কারণ না হয় আপনারা সেইটা বলুন, যাতে কেউ না এরকম হয়ে যায়। আজকে আমার সংসার এরকম হয়ে গেল। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। কি পোস্ট করা হয়েছে দেখাবো আপনাদের। তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা করা হয়েছে। এনআরসি আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ এবং পরিবার যেটা রীতিমতো দাবি করছে যে কয়েকদিন ধরেই এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধ এবং দিলীপ কুমার শাহ ওই বৃদ্ধ কিছুদিন ধরেই এনআরসি নিয়ে আতঙ্কে ছিলেন। অর্থাৎ 1972 সালে তিনি বাংলাদেশ থেকে ভারতে আসেন এবং তাকে আবার বাংলাদেশে ফেরত দেওয়া হবে, ফেরত যাওয়ার আতঙ্কে ছিলেন। আর এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো আপনাদের। 72 সাল থেকে যারা এসছে ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার করছে, পুরো নেক্সট জেনারেশন নাতির বিয়ে দেখবে বলে মেয়ে খুঁজতে বেরিয়ে পড়েছে লোকজন বাংলা 72 সালে এসে, আর আজকে এখানে এসে 72 সালে করে আত্মহত্যা করছে। এইসব আষাঢ়ে গল্প, এগুলো তৃণমূলী গল্পকে বিশেষ করে আমাদের কোথাও কোনো বোঝার অসুবিধা নেই। এবং আবার বলছি, মানুষকে এতটা অবুঝ মনে করবেন না, অশিক্ষিত মনে করবেন না, মূর্খ মনে করবেন না, রাজনৈতিকভাবে অচেতন মনে করবেন না। অবস্থা দেখুন, এই তৃণমূল কংগ্রেস 3 মাস পরে পুজো বেরোতে দিন, মা দুর্গা স্যালুট নিয়ে চলে যাবেন, তারপরে অবস্থাটা দেখুন।
টানা বৃষ্টিতে রাস্তাঘাটের একেবারে বেহাল অবস্থা, কোথাও গর্ত এবং সেই গর্তে জল জমে গিয়ে নাজেহাল নিত্যযাত্রীরা। টানা বর্ষায় শহরে বেহাল রাস্তা, অল্প বৃষ্টিতেই জল জমছে, সমস্যায় নগর জীবন। এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র, দেখে নেব। বৃষ্টিপাত বেশ কিছুটা কমলেও দুর্ভোগ এখনো অব্যাহত সড়কবাসীর। উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার যে কঙ্কালসার চেহারা তৈরি হয়েছে তার জেরে সড়ক যন্ত্রণায় জেরবার হচ্ছেন নিত্যযাত্রীরা। হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে মোমিনপুর, তালাতরা ব্রিজ থেকে শুরু করে কৈখালি এবং বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, তার সঙ্গে সল্টলেক সেক্টর 5 EM বাইপাসের কাছে পরমা আইল্যান্ড, কোথাও গিয়ে হাইল্যান্ড পার্ক এবং তার সঙ্গে সঙ্গে কালীঘাট, শিয়ালদা ব্রিজ, জিঞ্জিরা বাজার, তারাতলা রোড, এই সংলগ্ন একাধিক রাস্তা এই মুহূর্তে কিন্তু রীতিমতো খানাখন্দে ভরে গিয়েছে। রাস্তার ওপরে যে পিচ দিয়ে যে রাস্তা তৈরি করা হয় সেই পিচ অধিকাংশ জায়গাতেই উঠে যাচ্ছে এবং সেই জায়গায় তৈরি হচ্ছে ছোট বড় মাঝারি গর্ত, কোথাও কোথাও একেবারে পটহোল তৈরি হয়ে গিয়েছে এবং যার জেরে যান চলাচলে যেরকম সমস্যা হচ্ছে তার পাশাপাশি প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। তার জেরে একেবারে যান যন্ত্রণা যেরকম অব্যাহত, অর্থাৎ যানজট তৈরি হচ্ছে বিভিন্ন এলাকায় এবং তারই সঙ্গে এর দোসর হিসেবে বৃষ্টিপাত, অত্যধিক পরিমাণে বৃষ্টিপাত হলে জমা জলের সমস্যাও কিন্তু নতুন করে চিন্তা বাড়াচ্ছে শহরবাসীর। এবং এই ছবি একেবারেই নতুন নয়, প্রত্যেক বছরই দেখা যায় যে বর্ষাকালে রাস্তার বেহাল ছবি ধরা পড়ে এবং সেখানে বারবার করে প্রশ্ন ওঠে যে স্থানীয় প্রশাসন কেন আগে থেকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে না। এবং শহর কলকাতার বিভিন্ন রাস্তা এবছরেও দেখা যাচ্ছে যে রীতিমতো যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এবং এতটাই বড় বড় গর্ত বা পটহোল তৈরি হয়ে গিয়েছে সেখানে 2 চাকা বা 4 চাকার যান নিয়ে যাতায়াত করা রীতিমতো মরণ ফাঁদ বলেই অনেকে মনে করছেন। একেবারে ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে তাদের এবং অনেকাংশেই ছোট বড় দুর্ঘটনা ঘটে যাওয়া কিন্তু কোনোটাই অস্বাভাবিক বিষয় নয়। সব মিলিয়ে একদিকে যেরকম কলকাতা কর্পোরেশনের দিকে আঙুল উঠছে, তার পাশাপাশি পুরসভা সূত্রে বলা হচ্ছে যে যেহেতু অত্যধিক পরিমাণে বৃষ্টি হয়েছে এবছর এবং যে কারণে বৃষ্টিপাত কিছুটা কমলে পুরসভার তরফ থেকে তৎপরতার সঙ্গে যে রাস্তাগুলির হাল বেহাল হয়ে গিয়েছে সেই রাস্তা সারাইয়ের কাজ শুরু করা হবে। কিন্তু এই সড়ক যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবেন সড়কবাসী, আদৌ সেই সড়ক যন্ত্রণা থেকে তারা রেহাই পাবেন কিনা সেই প্রশ্নই কিন্তু বারবার করে শহর কলকাতার যারা নিত্যযাত্রীরা রয়েছেন বা প্রতিনিয়ত কলকাতার বিভিন্ন রাস্তা দিয়ে যাদেরকে যাতায়াত করতে হয় তারা কিন্তু বারবার করে এই প্রশ্নটাই প্রশাসনের কাছে তুলছেন। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা। রাস্তা সারানোর দাবিতে এবার বিক্ষোভ বিজেপি কর্মীদের। রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের, রাস্তায় কলাগাছ পুঁতে বিক্ষোভ। বাঙুর এলাকা সংলগ্ন সার্ভিস রোডে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এর আগেও আমরা দেখেছি বিজেপি কর্মীরা তারা জমা জলে কিন্তু সাঁতার কাটেন এবং এছাড়াও তারা ধানের গাছ, ধানের চারা তারা পুঁতে বিক্ষোভ দেখান এবং রাস্তা সারানোর দাবিতে এবার বিক্ষোভ বিজেপি কর্মীদের। রাস্তায় কলা গাছ পুঁতে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বাঙুর এলাকা সংলগ্ন সার্ভিস রোডে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। কর্মসংস্থান নেই, শুধু ভান্ডার দিতে বলছে। রাজ্যের মানুষ বলছে ভান্ডার দরকার নেই, কর্মসংস্থান দিন। আর বাঙালি হেনস্থা বলছেন, আমরা হেনস্থা হচ্ছি না। এই রাস্তাঘাট খারাপ, আমাদের ট্যাক্সের টাকায় রাস্তা হচ্ছে না। বাঙালি হেনস্থা এটা নয়, এটা হেনস্থা নয়, শুধু মিথ্যা কথা, শুধু নাটক। আজকে চারিদিকে বিধাননগর সহ সারা পশ্চিমবঙ্গে যেভাবে রাস্তার বেহাল অবস্থা, দেখুন এটা পুলিশ প্রশাসনের কাজ নয়, এটা যেখানে এই বিধায়ক যিনি আছেন 300 মিটার দূরে থাকেন সুজিত বোস, কোন হেলদোল নেই। আজকে মানুষের ভোগান্তি ওরা চলে পাচ্ছে না। এই ভুতুড়ে ভোটার, রোহিঙ্গা ভোটারের ভোট দিয়ে উনি এসছেন পাওয়ারে, কিন্তু দেখুন আজকে আমরা কলা গাছ পুঁতছি কেন? আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ জলা জমিতে আর রাস্তা খোদায় বিভিন্ন দিকে গাছ পুঁতে সাঁতার কেটে আমরা প্রতিবাদ জানাচ্ছি যাতে আগামী দিন নজরে পড়ে। প্রাইম টাইম আজ এ পর্যন্তই। এরপর বিরতির পর দেখুন নিউজ এক্সপ্রেস, তারপর সন্ধ্যে 7টায় পম্পির সঙ্গে বেঙ্গল লাইন।